হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজেপি শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। পরে তাদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত নেওয়া হয়। সীমান্তবর্তী গ্রামবাসীরাও বিজেপিকে সহায়তা করে। 27 জুন দিবাগত রাত 3টার দিকে 1982 নম্বর মেইন পিলারের 11S সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। টহলরত বিজেপি সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। 55 বিজেপির অধিনায়ক জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অব্যাহত আছে। তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে মাদক অস্ত্রের দিকে ধাবিত হচ্ছে, যা দেশের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে সিলেট জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্পদে পরিণত করতে হবে। কর্মসংস্থানকে বর্তমান বাজেটে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। এই যে একটার পর একটা খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, করাপশন হচ্ছে, তার অন্যতম হচ্ছে অবৈধ অস্ত্র। লক্ষ্য করে গত পরশু দেখেছেন এক পরিবারের 4 জন হত্যা করা হয়েছে। আজকে দেখেন আরেক জায়গায় 3 জনকে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি। এই অবৈধ অস্ত্রগুলো আমাদের যুবক এবং তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এরা সন্ত্রাসের সাথে জড়িত হচ্ছে। চর দখলের মতো করে এলাকা দখল, বিভিন্ন ধরনের মাস্তানি ইত্যাদি ইত্যাদি এই যুবক এবং তরুণদেরকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই যুবক এবং তরুণদেরকে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার এলাকায় আয়োজিত সমাবেশের প্রধান অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবু জাহেদ বলেন, 1,25,00,000 যুবকের হাতকে শক্তিশালী করে দেশের সম্পদে পরিণত করতে হলে তাদের মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত রাখতে হবে। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের পাশাপাশি যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,25,00,000 যুবক রয়েছে বেসরকারি হিসাব মোতাবেক। আমরা মনে করি এই যুবকদের যদি 1,25,00,000 যুবকের 2.5 লক্ষ হাতকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে এবং এই হাতকে শক্তিশালী করে যদি সম্পদে রূপান্তর করতে চাই, তাহলে এই দেশকে মাদক মুক্ত করতে হবে। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে বিএনপিকেও শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, গুম, খুন ও হত্যাকাণ্ড সহ মানুষের নাভিশ্বাস তুলে ফেলেছিল ফ্যাসিস্টরা, অথচ 15 বছর বিএনপির ব্যর্থতায় মানুষ জীবন দিয়েছে। ময়মনসিংহ শহরের রেলওয়ের কৃষ্ণচূড়া চত্বরে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বন্ধ করতে, বৈষম্য বিলোপ করতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করলেও বিএনপি চোরাই পথ দিয়ে মানুষের সংস্কারের স্বপ্নে বাধা দিতে চাইছে, যা তাদের আত্মঘাতী সিদ্ধান্ত বলেও জানান মামুনুল হক। বলেন, টাকার বিনিময়ে বাংলাদেশের মানুষ তাদের সম্মান ও মর্যাদা বিকিয়ে দেয় না। ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া। ইনশাআল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় শুরু হয়েছে ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ জনতার সংযোগ। টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়িন্দা ইউনিয়নে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় একযোগে সদর উপজেলা 12টি ইউনিয়ন ও 3 পৌরসভায় কার্যক্রম উদ্বোধন করা হয়। এর ফলে স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি সুলতান সালাউদ্দিন টুকুর নিকট পৌঁছে দিতে পারবেন। বুথটি চালুর পর স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জামায়াতে ইসলাম বাংলাদেশকে ইসলামের বিষয়ে মুনাফিকি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিকে অশান্ত করছে, তেমনি জামায়াত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে।
যে সময় রাজনৈতিক জনসভায় এই ভুয়া স্লোগানকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য দিয়েছে জামাতের আমির থেকে শুরু করে জামাতের সেক্রেটারি জেনারেল, তারা বলেছে 3 মাসের সরকার, এখনই জনগণ ভুয়া স্লোগান দিচ্ছে। তখনই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। মূলত জামাত এবং শিবিরের কর্মীদের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল। জনগণ কিন্তু এই ঘটনার মাধ্যমে ইতিমধ্যে জামাতের যে চক্রান্ত, সেই চক্রান্ত বুঝে ফেলিয়েছে। তারা নিজেদেরকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 2 অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপপুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কামরাবাদ আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তহিদুল ইসলাম সামির ও আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় শটগান ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা এই অস্ত্র কোথায় থেকে সংগ্রহ করেছে, এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তারা চাঁদাবাজি এবং এই রাহাজানি কর্মকাণ্ডের তাদের আদালতে দেওয়ার জন্য। তো এখানে আসলে যদি আমরা বিস্তারিত তথ্য আনতে চাই, পরবর্তীতে তাদেরকে রিমান্ডে এনে এগুলো আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিনা, কারো দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, কোনো গ্রুপের সদস্য কিনা, এবং তারা এইটা কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবে কিনা, অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট 3টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, গত 26শে জুন আদালত চত্বর থেকে একটি প্রাইভেট কার চুরির ঘটনায় মামলা হলে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। পুরা গাড়ির চক্র একটা উদ্ধার করেছে, যারা আন্তজেলা গাড়ি চোর চক্র, তারা বিভিন্ন সময়ে গাড়ি চুরি করে থাকে এবং তারা স্বীকার করেছে বিষয়টা। এবং আমরা ওই চুরি হওয়া গাড়িটা তার তথ্য দেওয়া মতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা থেকে গাড়িটাকে উদ্ধার করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো এই যে ওখানে গিয়ে আরও একটা গাড়ি পায়। ফরিদপুর কোতোয়ালি থানার রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব 10 26,40,000 টাকা মূল্যের 880 বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ সহ মোহাম্মদ রানা গাজী নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে মাদক এনে ফরিদপুর ও ঢাকায় সরবরাহের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। র্যাব অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের 10 ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসাবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভয়াবহ বিস্ফোরণ এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। গাইবান্ধার সাদুল্লাপুরে 3য় শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আসামি একজন ও পৃথক এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করে বিচারিক আদালতে পাঠিয়েছে সাদুল্লাপুর থানা পুলিশ। দুপুরে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত আসামি অন্য এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সহ 2 জনকে জেল আদালতে পাঠানো হয়। এই বিষয়ে থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টা মামলার অভিযুক্তকে পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উভয় মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্ত মনির হোসেন একই ইউনিয়নের কিসামত বাগচি গ্রামের অটো চালক মিলন আকন্দের ছেলে। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুবক্রিয়া বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সমাজে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে মাদক মুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাদক বিরোধী কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নতুন হাট নাককাটি ব্রিজ এলাকায় ভবানীপুর গ্রামের সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি প্রায় 500 নারী ও পুরুষ শিক্ষার্থী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, মাদক নির্মূলে সক্রিয় ব্যক্তিদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানান। শেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস ফরিদা ইয়াসমিন। বক্তারা মাদকের বিস্তার রোধে সীমান্ত প্রবেশ পথে নজরদারি জোরদার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে মাদক মুক্ত শেরপুর গড়ে তোলার আহ্বান জানান। কক্সবাজার সদর মডেল থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে থানা পুলিশের দ্রুত তৎপরতায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর 1:30টার দিকে ঘটনা ঘটে। বিষয়টি কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন। তিনি জানান, থানার ভবনের একটি অংশে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছল। ততক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই আগুনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এবং সদর থানার কনস্টেবলরা যারা আসে এখানে ভালো দ্রুত ভালো কেউ বা পানি মারা দেখা দৃশ্যটা নিয়ে ভালো মারার কারণে সেটা অন্ততপক্ষে ওই যে আগুনটা নেভে যায়। একটা বোর্ডের মধ্যে সীমাবদ্ধ, যাক ওরা সচেতন থাকার কারণে বালি দিয়ে ওনারা নির্বাপন করছে, আমরা পৌঁছানোর করবে, আর নাহলে বড় কোনো দুর্ঘটনা হতে পারে। ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক দেশি মুরগি পালন ভিত্তিক গ্রামীণ নারী উদ্যোক্তা উন্নয়ন মডেল শীর্ষক এক মাঠ দিবস ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গায়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারী উদ্যোক্তা, বিভিন্ন সেবামূলক দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। BLRU এর মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে এবং আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন BLRI এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা তুলে দেন BLRI এর সাবেক মহাপরিচালক ডক্টর খান শহীদুল হক। চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে 3 মাস বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোরে এই ঘটনাটি ঘটে। পরিবারের ভাষ্য, শনিবার দিবাগত রাতে মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তার মা। ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরে শিশুটিকে কোলে নেন বাবা। এই সময় তার শরীর অস্বাভাবিক মনে হলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, ঘুমন্ত অবস্থায় শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভোর রাত্রে বাচ্চাটাকে নিয়ে আসা হয় আমাদের কাছে। তো আমরা বাচ্চাটাকে যখন দেখি আর কি, বাচ্চাটা একদম লেথার্জিক ছিল আর কি। তো তারপরে ইমার্জেন্সিতে আমরা যখন বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তো আমরা দেখি যে বাচ্চাটা মারা গেছে। বাইটিভিতে সংবাদ প্রচারের পর রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ি এলাকায় প্রায় 8,10,000 টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ ধসে পড়ায় ওই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছিল। বিষয়টি সংবাদে প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত বরাদ্দ দিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়। আজ সকালে কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বড় আলমপুর ইউপি প্রশাসক আব্দুর রাজ্জাক, BADC উপসহকারী প্রকৌশলী নাজমুল সাজ্জাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। চলতি মৌসুমে গত 2রা মে থেকে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমপাড়া। ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। তবে ভালো ফলনের মাঝেও আমের গায়ে দাগ আর উৎপাদন খরচ পাড়ায় কিছুটা শঙ্কায় রয়েছেন চাষিরা। প্রতিনিধি আবু বকরের তথ্যচিত্রে প্রতিবেদন,
হাফিজা খানম জুথির। দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁ। বরেন্দ্র অঞ্চলের বিশেষ আবহাওয়া আর মাটির কারণে এখানকার আম হয় সুস্বাদু ও সুমিষ্ট। মৌসুমের শুরুতেই জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। ক্রেতারাও নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কিনছেন মৌসুমের এই জনপ্রিয় ফল। এদিকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্য নিয়ে আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ও গৌরমতি জাতের প্রায় ১,১১,৫০,৫০০টি আমে করা হয়েছে ফ্রুট ব্যাগিং। এতে আমের মান ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আমের বাজার যেটা ভালো সেটা ভালো আমের দাম আছে ৩৮০০, ৩০০০, ২৮০০, ১৫০০, ১৬০০, ১৭০০, যেমন যেটা কোয়ালিটি। তবে এই জন্য ২৬০০ টাকা, আজকে ওই আম আপনার ১৮০০ বলে, ২০০০ বলে। তবে সবকিছুর মধ্যেও দুশ্চিন্তা আছে চাষিদের। আমের গায়ে দাগ দেখা দেওয়া এবং কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। তাই এবার ন্যায্য মূল্য পাওয়া নিয়েই বেশি চিন্তিত তারা। যে সারা বছর লাগাতার যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমের অবস্থা খুবই খারাপ। আমের যে উপরে কালা একটা দাগ পড়ে যায়, দাগের কারণে কাস্টমার আমের ধরে না। তবে কৃষি বিভাগ বলছে উৎপাদন ও বাজার পরিস্থিতি ইতিবাচক রয়েছে। মানসম্মত আম উৎপাদন ও বিপণনে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ আম আমাদের কর্তন হয়েছে। আর মূল আম যে আমগুলো, বিশেষ করে আম্রপালির থেকে শুরু করে বাড়িফোর এবং গোড়মটি সহ, কার্ডিমন সহ আমাদের যে ব্যানানা যেসব আমগুলো আমাদের ভ্যারাইটিগুলো আছে, এগুলো পরে আসবে বাজারে এবং কৃষকরা ভালো দাম পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ৩০,৩১০ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৪,২২,০০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি। গাজীপুরের কাশিমপুরে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৯ জুন সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এমব্রয়ডারি ফ্যাক্টরি সংলগ্ন ব্রিজের উপর গার্মেন্টস কর্মীকে পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও ৩,০০০ টাকা ছিনিয়ে নেয় যার ছিনতাইকারী। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আরও ৩ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন 6টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কর্মপরিকল্পনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রাশিদা ফিরদৌস। বক্তারা বলেন, ৩৭৯ কোটি ৩,২০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানভিত্তিক ধানের জাত প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফলন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে। বাংলাদেশে প্রায় ১০ লক্ষ হেক্টর চর জমিকে চাষের আওতায় এনে আধুনিক কৃষি যন্ত্রপাতির সুযোগ সুবিধা কৃষকের কাছে পৌঁছে খাদ্য ঘাটতি পূরণ সম্ভব বলে মন্তব্য করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহিম। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগাঁও চরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক কৃষিবিদ কে এম মনসুরে মাওলা। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মেস্তফা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ। সভাপতিত্ব করেন কে এম নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সৈয়দ জাহিদ হোসেন, মাজিদুল ইসলাম সহ স্থানীয় কৃষিবিদরা। বক্তারা কৃষি উন্নয়ন, কৃষি খাদ্য নিরাপত্তায় ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা জোরদারের আহ্বান জানান। টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এই সময় শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বরিশালের মুলাদী উপজেলার নাজিপুর ইউনিয়নের বাণীমর্দন গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে হামলায় নিহত মিলন হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার এতদিন পরেও মামলার আসামিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মিলন হোসেন হত্যা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। গাজীপুর সদর উপজেলায় 50 শয্যা বিশিষ্ট একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন সহ সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় রমজান আলী কেন্দ্রীয় জামি মসজিদের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে কর্মসূচি হয়। গাজীপুর জেলা যুবদলের 1 নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের আয়োজনে কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। কুষ্টিয়ার মিরপুরে তালবাড়িয়া হাই স্কুল সড়কে ট্রাক চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় দুর্নীতিবাজরা ট্রাক প্রতি 100 টাকা চাঁদা দাবি করে এবং তা না পেয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এর প্রতিবাদে ট্রাক চালক ও মালিকরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, পদ্মা নদীর তালবাড়িয়া ঘাটের বালু দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সহ বিভিন্ন অঞ্চলে চাহিদা পূরণ করে আসছে। বর্তমানে নতুন ইজারা না থাকায় বালু উত্তোলন বন্ধ থাকলেও ট্রাকগুলো অন্য মালামাল পরিবহন করছে। তালবাড়িয়া হাই স্কুল সড়কে নির্বিঘ্নে ট্রাক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ট্রাক চালক ও মালিকরা।